আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি নতুন উপন্যাস। আমার কিছু মিষ্টি সাবস্ক্রাইবার্সদের বহুল প্রতীক্ষিত উপন্যাস সন্ধ্যার ভায়োলিন, সিজন 1, পর্ব সংখ্যা 1। লেখনীতে বৃষ্টি ইসলাম। কংক্রিটের বিশাল প্রাচীর ঘেরা অন্দরের দেওয়াল, সাদা বিছানায় রক্তের ছিটে ফোটার দাগ। পালঙ্কের চাদরখানি ঘুচে বসে আছে এক কোনায় চাঁদের ন্যায় এক চন্দ্রবালা। ভয় ভীতি মিশ্রিত তাহার উজ্জ্বল মুখখানি। কোমল ওষ্ঠাজোড়া বরংবার কেঁপে উঠছে, আঁখি যুগল দ্বারা অশ্রুধারা গড়িয়ে পড়ছে, হেঁচকি উঠে পড়েছে। আশেপাশে তাকিয়ে কাউকে চিহ্নিত করতে পারল না, কেউ নেই কক্ষে। সমস্ত বাতি নেভানো, বাহিরে ঘুটঘুটে অন্ধকারের সহিত মুষালধারে বৃষ্টি হচ্ছে। বজ্রমেঘের উচ্চধ্বনি চন্দ্রবালাকে নাড়িয়ে তুলছে। এ তো সেই সুদূর লন্ডনের মুন প্যালেস। আকস্মাৎ দরজা ভেদ করার শব্দে ভয় ভীতি মিশ্রিত নয়নে তাকিয়ে রইল। কোনো এক বলিষ্ঠ দেহের পুরুষের প্রতিচ্ছবি নজরবন্দি করল সে। তাকে দেখে পুনরায় তার বক্ষস্থলের কম্পনের আওয়াজ তীব্রতর হয়ে উঠল। কিন্তু কে সে? পেছন ফেরা, বর্ষ 2021। পেছন ফেরা কভুদায়, স্মৃতির শিকল ভ্রমে আটকে থাকা যুবকের গ্লানি। কোথা থেকে উড়ে আসা ধূম্র জলের ধূলিকণা করে নিঃস্ব আমায় ব্যথাতুর বাম পাঁজরের দ্রুত গতির হৃদস্পন্দন ছাড়খাড় করে দেয় এই আমায়, পাপিষ্ঠ। ঢাকা শাহবাগ, সময় বেজে তখন ভোর 4:55। পূর্বপুরুষদের তৈরিকৃত এই খানমহল। পুরনো কংক্রিটের দেওয়াল, পুরনো ঘষা মাজা দেওয়াল, ঝলসে যাওয়া রং, শ্যাওলার স্পর্শে গাঢ় সবুজ রং ছেয়ে গিয়েছে এই দুতলা ভবনের মহল। খানমহলের আশেপাশে গজে ওঠা গাছগুলো শত শত বছরের পুরনো। সেখান হতেই পাখপাখালির কিচিরমিচির শব্দর মাতোয়ারা হয়ে থাকে সর্বক্ষণ এই মহল। বাগানে সদ্য জন্ম নেয়া পুষ্পসর হতে ভেসে আসা মুগ্ধকর শীতল নতুবা গভীর সুবাস। দৈবাত ভোর সকালে আন্দর মহলে টেলিফোন বেজে ওঠে। ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য মাত্রই মহল থেকে বের হচ্ছিলেন জনাব আজমল খান। এই সাত সকালে টেলিফোন বেজে ওঠায় তিনি ভুরু কুঁচকে ফেললেন। দ্রুত গতিতে এগিয়ে গেলেন সেই পানে। টেলিফোনটা রিসিভ করতেই এক পরিচিত পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো। আজমল খান সালামের জবাব দিলেন। বেশ কিছুক্ষণ কথাবার্তা চালিয়ে গেলেন তিনি তার সাথেই। পরিশেষে তিনি কল কেটে দিলেন। ওষ্ঠাজোড়া প্রসারিত করে মুচকি হাসলেন ভীষণ। পরক্ষণে চেঁচাতে লাগলেন উচ্চস্বরে। পরিশ্রান্ত ভোরে সকলেই জেগে উঠল মুহূর্তেই। সকলেই চোখ কসলাতে কসলাতে নিজ কক্ষ হতে বেরিয়ে আসে। সবার প্রথমে ছুটে আসলেন আজমল খানের সহধর্মিণী আলিনা খান। কণ্ঠনালী দীর্ঘ করে উদ্বিগ্ন স্বরে আওড়ালেন তিনি। কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছেন কেন আপনি? আজমল খান স্ম্লান হেসে উত্তর দিলেন, আব্র দেশে আসছে আজ। উপস্থিত সকলের কণ্ঠ রোধ হলো। নয়নে মিশ্রিত ঘুমকাতরের আবেশ মুহূর্তে উধাও হয়ে গেল সবার। দীর্ঘ 8 বছর বাদে আজ লন্ডন থেকে দেশে ফিরবে খান বংশের বড় কর্তা আজমল খানের একমাত্র ছেলে আররাব খান আব্র, যার দরুন সেই সকাল হতে খানমহল জুড়ে চলছে অনুষ্ঠান সাজগোজের বিশাল তোড়জোড়। দীর্ঘ 8 বছরে আব্র একটিবারের জন্য মাতৃভূমির পদধূলি তার পা স্পর্শ করেনি স্পর্শ মমতাময়ী মায়ের আদরে হাত। তবে প্রতিনিয়ত যোগাযোগ ছিল সকলের সাথে, শুধু একজন ব্যতীত, যার সাথে সাক্ষাৎ হওয়ার ভয়েই দেশের মাটিতে পা রাখা হয়নি। বোধহয় কোনোদিন ফেরার ইচ্ছেও ছিল না নিজের জন্মভূমিতে। মাত্রই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ক্লাস শেষ করে খানমহলে ফিরল অহু। তার পুরো নাম আরুরা খান অহুজান, ডাকনাম অহু। সে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। খান বংশের প্রধান 3 জন কর্তা, 4 জন ছিলেন, তবে তিনি জন্মের পরপরই মারা গিয়েছিলেন। বড় কর্তা জনাব আজমল খান, তার একমাত্র ছেলে, খান পরিবারের পুরো চোখের মণি এবং অহংকার আররাব খান আব্র, যে কিনা আজ লন্ডন থেকে পড়াশোনার ইতি ঘটিয়ে নিজ ভূমিতে ফিরছে বহুদিন বাদে। আব্র লন্ডনের বিখ্যাত সুপরিচিত বিশ্ববিদ্যালয় রয়্যাল হলওয়ে ইউনিভার্সিটি অফ লন্ডনের ছাত্র ছিল। খান পরিবারের মেঝকর্তা জনাব আজমিন খান, তার 2 মেয়ে, বড় মেয়ে উম্মে শিফা খান, বংশের বড় মেয়ে সে, এবং ছোট মেয়ে শেফা খান নিহা,
পরিবারের সদস্যদের মধ্যে সবথেকে ছোট সে। ছোট কর্তা অহুর বাবা জনাব আশফাক খান। এই 3 কর্তার একজন আদরে বোনও রয়েছে। গ্রীষ্মের তপতপে রোদে পুরো ছাই হয়ে যাওয়ার উপক্রম। এক কাঁধে ঝুলছে অহুর স্কুল ব্যাগ, বুকের সাথে চেপে ধরেছে সে 2-একখানা বই। আজ ফর্সা মুখখানি রোদের তাপে লালচে রং ধারণ করেছে, কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে কয়েক ফোঁটা, চিকন ভুরুযুগল কুচকালো। মহলে এত শত আয়োজন আর হই হুল্লোড় দেখে অহুর মস্তিষ্ক নেতিয়ে উঠল। প্রচণ্ড ব্যথায় টনটন করে উঠল মুহূর্তেই, কপালের 2 পাশে আঙুল দিয়ে টলতে লাগলো। সিঁড়ি বেয়ে দোতলায় পৌঁছাতেই ব্যথাতুর চাপা কণ্ঠে বুলি ছুড়ল, আমার রুমে 1 কাপ চা দিয়ে যাইয়েন আম্মি, মাথাটা অনেক ব্যথা করছে। কিন্তু অহুর আম্মি যান মহাব্যস্ত, সাথে বাড়ির অন্যান্য লোকজন, এমনকি চাকর বাকররাও। অহুর আম্মা অন্দরমহলের নিচতলা থেকে উঁচু কণ্ঠে জবাব ছুড়ে, তুই আজ একটু নিজেই চা বানিয়ে নে অহু, দেখছিস তো কত ব্যস্ত আছি, তোর আব্র ভাই আসছে যে আজ, তুই বরং রুমে গিয়ে বিশ্রাম নে, একটু ভালো লাগবে। অহু তার আম্মিজানের কথা শুনে দাঁতে দাঁত চেপে ধরল, বেজায় চটে গেল সে। তাই আর কোনো কথা না বাড়িয়ে রাগে গটগট করতে করতে নিজের রুমে চলে গেল, চা না নিয়েই। মহলে অনেক মানুষজন আছে, তর্ক করা শ্রেয় নয় আপাতত। কেউ অহুকে ব্যস্ততা দেখালে সেটা তার মোটেও ভালো লাগে না। মনের ভেতরে কথাগুলো চেপে ধরল, পরে কখনো শুনিয়ে দেবে না হয়। আচ্ছা, বাড়িতে তো আজ একজন মানুষই আসছে, তাহলে এত আয়োজনের কি আছে এবং মহাব্যস্ততার কি দরকার? আস্তে ধীরে সব করলেই তো হয়। আব্র ভাই কে এমন যে সবাই একেবারে হুমড়ি খেয়ে পড়েছে তাকে বরণ করার জন্য? যত সব আদিক্ষেতা। এই আলাপন বকেই অহুর ঠোঁট উল্টাচ্ছে রীতিমতো। ভার্সিটি থেকে ফেরায় অহুর বেশ ক্লান্ত লাগছে, সাথে তো মাথা ব্যথা রয়েছেই। তাই কোনো মতে ফ্রেশ হয়ে এসে পালঙ্কে গা এলিয়ে দিল। কিছুক্ষণ বিশ্রাম নিলে ব্যথাটা সেরে যাবে বোধহয়। একদিকে খানমহল জুড়ে হৈরৈ আমেজ, বাড়ির ছেলে আজ বাড়িতে ফিরছে কত বছর পর। এতদিনে একবারের জন্য দেশে আসেনি আব্র। মহলের সবকিছু পরিষ্কার এবং সুন্দর হওয়া চাই আলিনা খানের, যার দরুন আলিনা খানের ফরমাইশ অনুযায়ী সবকিছু গোছানো হচ্ছে। আব্র ভাই যে অপরিষ্কার অপরিচ্ছন্ন কিছুই পছন্দ করে না। মহলে ফিরে কোনো কিছু অগোছালো দেখলে পুরো মহল মাথায় তুলে ফেলবে সে। সাদা শার্টের ওপরে কালো ব্লেজার পরা, পরিহিত শ্যামবর্ণের পুরুষের পরনে সাদা শার্টের সাথে কালো প্যান্ট ইন করা, তবে শ্যামবর্ণের চেয়ে কিছুটা উজ্জ্বল তার গায়ের রং। চোখে কালো সানগ্লাস, গলায় ঝুলছে লং টাই, উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি। মুখে খোঁচা খোঁচা চাপদাড়ি, আন্ডারকাট চুলগুলো জেল দেওয়া এক সাইডে করা। ঘামের জোরে কপালে আছড়ে পড়ছে কিঞ্চিত, হাতে ব্র্যান্ডেড ওয়াচ এবং শরীরের মনোমুগ্ধকর পারফিউমের গন্ধ। বাম চোখের ভুরুতে পুরনো অস্পষ্ট ছোট একখানা কাটা দাগ। আব্র দীর্ঘ অনেক বছর পর নিজ দেশে যাচ্ছে, নিজ মহলে, যেখানে সে পুরো শৈশব এবং কৈশোর বয়স পার করেছে। এত সময়ের মাঝে অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্মৃতিগুলো ভীষণ কষ্ট দেয় আব্রকে, যার দরুন আব্র মহলে ফেরেনি একটিবারও এই কোটি বছরে। যখনই ভাবে, বুকের ধুকপুকানি আকাশ ছেয়ে যায় তার, দম বন্ধ হয়ে আসে মুহূর্তেই। সেসব প্রতিচ্ছবি শুধু চোখের পাতায় স্মৃতি হয়ে ভাসে, শুধুই স্মৃতি, যার পুনরাবৃত্তি হয়তো আর হবে না। বিমানবন্দর থেকে চেক আউট শেষে বেরিয়ে আসতেই আব্রর নজর পড়ল পরিবার আত্মীয় স্বজনদের ওপর। গম্ভীর মুখে ম্লান হাসি ফুটিয়ে পা বাড়ালো। বাবা মা এবং কাকা জানদের জড়িয়ে ধরে সালাম দিল। আব্র আশপাশে তাকিয়ে একটু পরখ করলো, দেখলো কারা কারা এসেছে। অতঃপর আব্র একগাল হেসে দীর্ঘশ্বাস ছেড়ে কিছু একটা ভেবে হালকা আবেগঘন কথোপকথন শেষে সবার সাথে কুশল বিনিময় করে আব্র গাড়িতে চড়ল। গাড়ির লুকিং গ্লাসে আব্র নিজেকে দেখছে আর নিজেকে নিয়ে ভাবছে আজ থেকে 8 বছর আগে একই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল আব্র, তখনকার হৃদয় বিদারক অনুভূতির কথা। কতই না নিষ্ঠুর ছিল ওই দিনটি, কিন্তু কি ঘটেছিল সেই বিশেষ দিনে, যার রেশ আব্রর হৃদয় ক্ষতবিক্ষত করেছে। আব্র সিট বেল্ট বেঁধে পেছনে হেলান দিয়ে বসলো সিটে। মাথাটা বেশ ঝিম ধরে আছে। আব্রর চিন্তা ভাবনার সাথে তাল মিলিয়ে
আপন বেগে গাড়ি এগিয়ে চলছে খানমহলের দিকে। কি গো ওহু আপু, তুমি আব্র ভাইকে রিসিভ করতে যাওনি কাকিমণিদের সাথে? ওহু চোখ মুখ ডলে শোয়ার থেকে পালঙ্কে উঠে বসলো। ঘুমিয়ে পড়েছিল বালিশে মাথা রাখায়। তখন হঠাৎ আব্রর নাম নিহার মুখ থেকে শুনতেই ওহু চেতে গেল। ঠোঁট বাঁকিয়ে সংলাপ করল, আজব, আমি কেন যাব? আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নাই নাকি? ওনাকে আনতে যাব? কিন্তু তুই যাসনি কেন আব্র ভাইকে রিসিভ করতে? নিহার কণ্ঠস্বর নেতিয়ে আসলো। মৃদু আওয়াজে বলল, আমাকে তো মা কাকিয়ারা নিয়েই গেল না। বড় জেঠি বলেছে আব্র ভাইয়া নাকি অনেক রাগী এবং জেদি, আমি নাকি অনেক দুষ্টুমি করি, আর আব্র ভাইয়া দুষ্টুমি পছন্দ করে না। তাই ওহু কিছু বলতে যাবে তার পূর্বেই মহলের নিচ হতে চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো। মুহূর্তেই মাথায় হাত চেপে ধরে ওহু উচ্চস্বরে শুধালো, উফ, মাথাটা যন্ত্রণায় ফেটে গেল। নিচে এত আওয়াজ হচ্ছে কিসের দেখতো নিহা? আপু আব্র ভাইয়া এসেছে মনে হয়, এখন যাই, পরে কথা বলবো। তুমিও না হয় নিচে এসো। না, আমি যাব না, আমি ঘুমালাম, আমার এত শখ নেই দেখার, তুই যা। অনেক বছর বাদে খানমহলে পা রাখলো আব্র। অন্দরমহলে ঢোকার পূর্বেই আব্র খান পরিবারের পারিবারিক কবরস্থানের দিকে পা বাড়ায়। দূর হতে আব্র দাদিমার কবর দেখল। কিছু প্রহরের জন্য নিস্তব্ধ নয়নে সে পানি চেয়ে রইল। মুহূর্তেই কিছু স্মৃতি হানা দিল মস্তিষ্কে। আব্র বুকের বাম পাঁজর চেপে ধরল। পরক্ষণেই কবরস্থান থেকে বেরিয়ে খানমহলের অন্দরে পা রাখল সে। আলিনা খান এবং মহলের অন্যান্য কর্তীরা দুর্বা ঘাস আর ধান পানি ছিটিয়ে আব্রকে বরণ করে নিল। প্রত্যুত্তরে আব্র গম্ভীর মুখে মলিন হাসি ফুটালো শুধু। মহলে ঢুকেই আরও আত্মীয় স্বজনদের সহিত সাক্ষাৎ হলো আব্রর। সবার সাথে অন্দরমহলের নিচতলায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বলে আব্র চলে গেল তার নিজ কক্ষে। সঙ্গে গেল আলিনা খান। অনেক বছর পর আব্র ভাই তার নিজ কক্ষে এসেছে। 20 বছর বয়সে এই কক্ষ ত্যাগ করে সুদূর পাড়ি জমিয়েছিল সে এক কালো অধ্যায়। যখন এই মহল ছেড়েছিল তখন ছিল বসন্ত। গাছে গাছে নতুন পাতা গজিয়েছিল। পুরনো পাতা ঝরে সেই সংলাপ কারো জীবনেও একই অধ্যায় তৈরি করেছিল নতুন। আব্র রহস্যময় হাসি হাসল। আলতো হাতে নিজের বিছানা ছুল। পরক্ষণে বলিষ্ঠ দেহ হতে সাদা শার্ট খুলে পালঙ্কে ছুঁড়ে মারল। ওয়াশরুমে ঢুকেই বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে নিল। ফিরে এসে সুঠাম দেহে শর্ট হাতার একটা গেঞ্জি পরে নিল, যার দরুন পেশিবহুল হস্ত জোড়ায় শিরা টান টান হওয়ার দৃশ্য অনেকেরই নজরে পড়ে। খাবার টেবিলে বসে সবার সাথে মিলে খাবার খেলো আব্র। তখনই নিহা হন্তদন্ত হয়ে ছুটে আসলো আব্রর নিকট। ভাইয়া, তুমি এই চকলেটগুলো আর সুন্দর টপসগুলো, এগুলো কি আমার জন্য এনেছো? আব্র গম্ভীর কণ্ঠে আওড়ালো, হ্যাঁ, এগুলো যা আছে সব তোদের জন্যই এনেছি, নিয়ে যা, ভাগাভাগি করে নিস। নিহা আবেগ আপ্লুত হয়ে ছুটল দোতলায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া। খাবার খাওয়া শেষ করে মহলের বাগানের উদ্দেশ্যে হাঁটা ধরল আব্র। সন্ধ্যা নেমে আসলো বটে। বাগানের পাশেই অবস্থিত পুরনো ঘাট বাঁধা পুকুর। আব্র ঘাটে অনেকক্ষণ যাবৎ বসে থাকলো। বারংবার মস্তিষ্কে অতীতের বিষদময়ী চিত্রগুলো ভাসতে থাকলো। ওহুর আম্মিজান ওহুর রুমে এসে জানালার পর্দা সরিয়ে দিয়ে ওহুকে ডাকতে আরম্ভ করে কর্কশ স্বরে। কিরে ওহু, তুই এখনো ঘুমাচ্ছিস? সন্ধ্যা হয়ে আসলো, দেখা করতে গেলি না আব্রর সাথে? উফ আম্মা, বিরক্ত কেন করছো? আমি ওনার সাথে দেখা করে কি করব? আপু দেখো, আব্র ভাইয়া আমার জন্য কত চকলেট এনেছে, কিন্তু তোমার জন্য কোনো গিফটই আনেনি ভাইয়া। ঠোঁট উল্টিয়ে রুমে প্রবেশ করতে করতে বুলিগুলো ছুড়ল। নিহার কথা শুনে ওহু ধপাস করে পালঙ্কে বসে পড়ল শোয়া থেকে উঠে। চোখ রাঙিয়ে কর্কশ ভাষায় সংলাপ করল, আমার জন্য উনি কেন আনতে যাবে? উনি তো আমাকে চেনেই না। দেখতি না, আগে যখন ফোনে কথা বলতো বাড়ির সকলের সাথে কথা বলতো আমি ব্যতীত। ওহুর ভীষণ রাগ হচ্ছে, অপমান বোধ করছিল, কারণ আব্র ওহু ব্যতীত সকলের জন্য গিফট এনেছে। ওহু কি দোষ করেছে? দাঁতে দাঁত চেপে ধরল। ওহুর ইচ্ছে করছে এখনই গিয়ে জিজ্ঞেস করতে আব্রকে, কিন্তু না, ওহু কেন জিজ্ঞেস করবে? তারও তো ইগো আছে। কোনো একদিন সুযোগ বুঝে এর প্রতিশোধ নেবে ওহু, নিশ্চয়ই নেবে। হ্যাঁ। সন্ধ্যার পরে ওহু একটু ছাদ থেকে হাঁটার উদ্দেশ্যে পা বাড়ায়। সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করলে হয়তো মনটা ভালো লাগবে।
তাই চলে গেল ছাদে নিহার হাত ধরে। পুরো মহল ভর্তি মানুষ গিজগিজ করছে, সকলে আব্রকে দেখতে এসেছে। তবে ওহু এখন অবধি যায়নি আব্রকে দেখতে, আর না যাবে। আব্র দেখতে কেমন ওহু সেটাও জানে না, হয়তো ভুলে গেছে এ কটি বছরে আব্রর প্রতিচ্ছবি এবং স্মৃতি। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, চোখের পাপড়ি জোড়া নিভিয়ে দিল। বিশুদ্ধ কোমল প্রাণ সুভাষ টেনে নিল গহিনী। অনুভব করলো নিজের অস্তিত্বকে, অনুভব করলো প্রকৃতিকে। চোখ মেলে তাকালো, মহলের বাগান হতে ঝিঝি পোকার ঝিঝি শব্দ ভেসে আসছে। ওহু মুচকি হাসে, পরক্ষণে পাশ ফিরতেই সেই হাসি উধাও হয়ে গেল। ভুরুজোড়া টেনে কুচকাল, চোয়াল চেপে ধরল নিহা চিত্র দেখে। নিহা ওহুকে দেখিয়ে দেখিয়ে চকলেট খাচ্ছে। বেচারির গাল মুখে চকলেট লেগে আছে, এরকম ভাবে খাচ্ছে। ওহু মুখ ফিরিয়ে নেয়, রাগে ফুঁসতে ফুঁসতে আওড়ায় আজে বাজে চিন্তা ভাবনা। এই হতচ্ছাড়ার আনা কোনো কিছুই খাবে না বলে পণ আটল ওহু তার অন্তরেন্দ্রিয়ে। ভীষণ অভিমান চেপে ধরল কলবে। ভাবল কালকেই ফুপির বাসায় রওনা দেবে। এদিকে আব্র নিজের কক্ষে বসেছিল। হঠাৎ কি মনে করতেই যেন সে উঠে আলমারির দিকে এগিয়ে গেল। লকার খুলে ভেতরে একটা পুরনো রিভলভার বের করলো। এটা অনেক পুরনো রিভলভার, ধুলোবালি জমে ঠিকঠাক কাজ করছে কিনা তা বোঝার জন্য আব্র সাইলেন্সার লাগিয়ে একটা শর্ট করলো পুরনো দেওয়ালের দিকে। ফট একটা শব্দ, আর দেওয়ালে ছোট্ট একটা গর্ত। হঠাৎ এই দৃশ্য দেখে রুমে ঢুকতে যাওয়া শিফা হতচকিত হয়ে উঠল, চোখ দুটো বিস্ফোরিত। চিৎকার ছাড়তে যাবে ঠিক তখনই আব্র তাকে হাত তুলে থামিয়ে দিল। ভয় পাস না, শুধু চেক করছিলাম ঠিক আছে কিনা। শিফা মাথা নেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তৎক্ষণাৎ কফির মগ টেবিলে রেখে সেখান থেকে কেটে পড়ল, পা দ্রুত করে দরজার দিকে। আব্র হাসল ক্ষীণভাবে। সে রিভলভারটা নিয়ে আবারও আলমারির লকারে সাবধানে রেখে দিল। হঠাৎই আলমারির ভেতরে আরেকটা জিনিসে নজর পড়ল, একটা ভায়োলিন। পুরনো, কিন্তু তার সোনালি স্ট্রিংগুলো বোধহয় আজও কিছুর ইঙ্গিত দিচ্ছে।